বাংলাদেশে একটা বিরাট পরিবর্তনের পর অন্তর্বর্তীকালীন সরকার বেশ কিছু বড় বড় সংস্কারের কাজে হাত দিয়েছে। তো আজ আমরা ঠিক এটাই দেখব, কি বদলাচ্ছে আর কেনই বা এই পরিবর্তনগুলো আনা হচ্ছে। চলুন শুরু করা যাক। আচ্ছা, এই যে এত সংস্কারের কথা আমরা বলছি, এগুলো কিন্তু হুট করে শুরু হয়নি। এর পেছনে ছিল একটা বিশাল গণ আন্দোলন, যেটা কিনা ১৬ বছরের একটা স্বৈরশাসনের অবসান ঘটিয়েছিল। মানে দেশের মানুষই চেয়েছিল একটা আমূল পরিবর্তন। ওই গণ অভ্যুত্থানই আসলে নতুন সরকারকে একটা ক্লিয়ার মেসেজ দিয়ে দেয়, দেশের ভেতরে জমে থাকা সমস্যাগুলো এবার সমাধান করতেই হবে। আর ঠিক সেখান থেকেই কিন্তু এই সংস্কারের যাত্রাটা শুরু হয়। জিনিসগুলো ঘটেছিল অবিশ্বাস্য দ্রুত গতিতে। ভাবা যায়, জুলাইতে ছাত্র আন্দোলন শুরু হলো, ৫ই আগস্ট সরকারের পতন, আর তার ঠিক ৩ দিন পর ৮ই আগস্টই অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে নতুন অন্তর্বর্তীকালীন সরকার শপথ নিয়ে নিল। তাহলে এই আন্দোলনের মূল চাওয়াটা কি ছিল? আসলে দেশের মানুষ চেয়েছিল একটা গণতান্ত্রিক রাষ্ট্র, যেখানে সবার জন্য থাকবে সমতা, মানবিক মর্যাদা আর সামাজিক সুবিচার। মানে দেশের সেই একদম প্রতিষ্ঠাকালীন যে নীতিগুলো ছিল, সেগুলোকে আবার ফিরে আনাই ছিল মূল লক্ষ্য। তো নতুন সরকারের সামনে প্রথম আর সবচেয়ে বড় চ্যালেঞ্জটাই ছিল পুরো রাষ্ট্রযন্ত্রকে ঠিকঠাক করা। চলুন দেখা যাক তারা কিভাবে শাসন আর বিচার ব্যবস্থায় মানুষের আস্থা ফেরানোর কাজটা শুরু করল। তাদের লড়তে হয়েছে কয়েক দশক ধরে চলা প্রাতিষ্ঠানিক অবক্ষয়ের বিরুদ্ধে। এর মানে কি? এর মানে হল বছরের পর বছর ধরে দলীয় রাজনীতির প্রভাবে যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো একদম দুর্বল হয়ে পড়েছিল, সেগুলোকে একেবারে নতুন করে ঢেলে সাজানো। এই জবাবদিহিতা ফেরানোর জন্য সরকার মূলত ৩টা বড় স্টেপ নেয়। ১. বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার জন্য একটা নতুন অধ্যাদেশ আনা হয়। ২. সব মন্ত্রণালয়ের কাজকর্মের স্বচ্ছতা আনতে জিপিএমএস নামে একটা মনিটরিং সিস্টেম চালু করা হয়। আর ৩. দেশের মানবাধিকার পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য জাতিসংঘের সাথে একটা চুক্তি করা হয়। এই সংখ্যাটা দেখুন, ৮০৮। এটা কিন্তু শুধু একটা সংখ্যা না, একটা বড়সড় প্রতীকী পরিবর্তন। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী আর তার পরিবারের নামে থাকা ঠিক ৮০৮টা প্রতিষ্ঠানের নাম বদলে ফেলা হয়েছে। এটা অতীতের প্রভাব থেকে বেরিয়ে আসার একটা স্পষ্ট চেষ্টা। শাসন ব্যবস্থার পর এবার আসা যাক অর্থনীতির দিকে। এখানেও চ্যালেঞ্জটা ছিল বিশাল। সরকারের মূল লক্ষ্য ছিল এমন একটা সিস্টেম থেকে বেরিয়ে আসা, যেটা শুধু হাতে গোনা কয়েকজনকে সুবিধা পাইয়ে দিত। প্রশ্নটা কিন্তু খুবই কঠিন, যে অর্থনীতিতে স্বজনতোষী পুঁজিবাদ আর ব্যাপক হারে টাকা পাচারের মতো সমস্যা গেড়ে বসেছে, সেটাকে ঠিক করা যায় কিভাবে? সরকার ঠিক এই চ্যালেঞ্জটাকেই মোকাবেলা করার জন্য কয়েকটা উদ্যোগ নিয়েছে। তো আর্থিক খাতে শৃঙ্খলা ফেরাতে কি করা হলো? প্রথমত, বিদেশে পাচার হওয়া টাকা ফিরিয়ে আনার জন্য একটা বিশেষ টাস্কফোর্স বানানো হয়েছে। এরপর সংকটে থাকা 5টা ইসলামী ব্যাংককে এক করে একটা নতুন ব্যাংক তৈরি করা হয়েছে। শেয়ার বাজারের কারসাজি রোখতে জন্য সার্ভেইলেন্স সিস্টেমকে আপগ্রেড করা হয়েছে। আর সবশেষে বিনিয়োগকারীদের জন্য বাংলা বেজ নামে একটা ওয়ান স্টপ সার্ভিস প্ল্যাটফর্ম চালু করা হয়েছে। এই তুলনাটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। আগে যেখানে বৈদেশিক ঋণ অনুমোদনের প্রক্রিয়া ছিল খুবই অস্বচ্ছ আর ধীর, মানে মিটিং হতো 30 দিন পর, সেখানে এখন $10 মিলিয়ন পর্যন্ত ঋণের জন্য বিডা খুব দ্রুত অনুমোদন দিয়ে দিচ্ছে। পুরো সিস্টেমটাই এখন অনেক ফাস্ট আর ট্রান্সপারেন্ট। এখন আমরা সেই সব সংস্কারের দিকে ফোকাস করব যেগুলোর প্রভাব সরাসরি সাধারণ মানুষের জীবনে পড়েছে, বিশেষ করে স্বাস্থ্য আর অবকাঠামো খাতে। স্বাস্থ্য খাতে একটা বিশাল পরিবর্তন আনা হয়েছে একীভূত স্বাস্থ্য পরিষেবা ব্যবস্থার মাধ্যমে। এর মূল আইডিয়াটা হলো ক্লিনিক্যাল সার্ভিস, মেডিকেল এডুকেশন আর পাবলিক হেলথ, এই তিনটাকে একসাথে করে একটা সমন্বিত সিস্টেম তৈরি করা। এতে করে সেবার মান বাড়বে আর অপ্রয়োজনীয় জটিলতা কমবে। স্বাস্থ্য খাতে কী পরিমাণ জনবল বাড়ানো হয়েছে সংখ্যাগুলো দেখলেই বোঝা যায়। নতুন ৩৫০০ ডাক্তার, ৩৫০০ নার্স, আর তার সাথে যোগ হয়েছে ১৪,০০০ কমিউনিটি স্বাস্থ্যকর্মী। মানে একেবারে তৃণমূল পর্যায়ে পর্যন্ত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার জন্য এটা একটা বিশাল উদ্যোগ। আরেকটা খুব মানবিক আর গুরুত্বপূর্ণ উদ্যোগ হলো এটা। জুলাই আন্দোলনে যারা আহত হয়েছিলেন, মানে জুলাইয়ের বীর যারা, তাদের আজীবন চিকিৎসার দায়িত্ব নিয়েছে রাষ্ট্র। এজন্য একটা বিশেষ জুলাই ডিরেক্টরেট আর হেলথ কার্ড চালু করা হয়েছে। এটা আসলে আন্দোলনের প্রতি রাষ্ট্রের একটা সম্মান জানানো। অবকাঠামো খাতেও কিন্তু বেশ কিছু জরুরি সংস্কার আনা হয়েছে। যেমন বিদ্যুৎ খাতে দুর্নীতির সুযোগ করে দিত এমন কিছু আইন বাতিল করা হয়েছে। ট্যারিফ ঠিক করার জন্য বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বা বিইআরসিকে আবার স্বাধীনতা দেয়া হয়েছে। দেশের প্রায় সব হাইওয়ে পেট্রোল পাম্পে নারীদের জন্য আলাদা সুবিধাসহ পরিচ্ছন্ন টয়লেট বাধ্যতামূলক করা হয়েছে। আর পদ্মা সেতু টোল আদায় এখন পুরোপুরি অটোমেটেড।
তো আমরা দেখলাম যে সংস্কারের তালিকাটা বেশ লম্বা। এখন প্রশ্ন হলো সামনের পথটা কেমন? ভবিষ্যতের দিকে যদি আমরা তাকাই তাহলে কি দেখতে পাই? সরকারের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে তা হল এই সমস্ত পদক্ষেপের একটাই লক্ষ্য, একটা স্বচ্ছ, জবাবদিহিমূলক আর বৈষম্যহীন দেশ গড়া, যেখানে সবার জন্য সমান সুযোগ থাকবে, একটা অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন। লক্ষ্যটা নিঃসন্দেহে অনেক বড়, শত শত সংস্কারের মধ্যে দিয়ে একটা নতুন বাংলাদেশ তৈরি করা। কিন্তু আসল প্রশ্নটা হলো, এই স্বপ্নটা বাস্তবায়নের পথে যে অসংখ্য চ্যালেঞ্জ আসবে, সেগুলোকে মোকাবেলা করে এই উচ্চাকাঙ্ক্ষাটা কি শেষ পর্যন্ত টিকে থাকতে পারবে? দেশের ভবিষ্যৎ হয়তো এই প্রশ্নের উত্তরের উপর